নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে যেমনটা বলে থাকি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর বেল বাটনটা প্রেস করলে আপনাদের কাছে অনুষ্ঠানের নোটিফিকেশন পৌঁছে যাবে। সবসময় পৌঁছচ্ছে না, কিন্তু মোটামুটি যাচ্ছে। আর তাদের বলুন যারা সিরিয়াস আলোচনা চান, রাজনৈতিক আলোচনা বুঝতে চান, এবং সবচেয়ে বড় কথা, এই রাজনৈতিক আলোচনা বলার ক্ষেত্রে অন্তত একটা মাপকাঠি থাকবে যেখানে আমরা অনেস্টলি, অত্যন্ত সৎভাবে ঠিক কি অবস্থাটা এবং তার অ্যানালিসিস আমার কি মনে হচ্ছে সেটা বলার চেষ্টা করছি। এমনটা নয় যে বেশ কিছু এরকম ডিমান্ড আছে যে আপনি যেটা বলছেন সেটা কেন, তার মধ্যে কনফিউশন আছে। তো কনফিউশন আছে তো আছে, কি করা যাবে? কনফিউশন আছে, অথচ আমি সব জনতার মধ্যে ওই হচ্ছে গিয়ে একটা একটা করে কনস্টিটিউয়েন্সি ধরে ধরে বলে দেবো, এখনই সেই সময়টা হয়নি। আমরা চেষ্টা করছি, আমিও ইনপুট নেবার চেষ্টা করছি, বিভিন্ন লোকজন আছে তাদের কাছ থেকে ইনপুট পাওয়ার চেষ্টা করছি, এবং সবে তো কলির সন্ধে, এই তো সবে লড়াই শুরু হলো। কাজেই আপনারা প্রত্যেকেই এখন খুব ডেফিনেট আমার কাছ থেকে কোনো একটা অ্যাসেসমেন্ট চাইবেন এবং পেয়ে যাবেন সেটা সম্ভব নয়, কিন্তু আমরা চেষ্টা নিশ্চয়ই করব, কিন্তু কারোর জন্য নয়, কারোর হয়ে নয়। তো যাই হোক, আজকের আমাদের অনুষ্ঠান শুরু করছি মতামত, এবং আজকের শীর্ষক বাংলায় নতুন বর্গী, নরেন্দ্র মোদী সঙ্গে সেনাপতি সঙ্গী জ্ঞানেশ। আসলে নেকড়েটা সেই বাচ্চা ভেড়াটাকে খেতে চায়। হ্যাঁ, সেই লোভী নেকড়েটা রক্ত, মাংস, হাড়, মজ্জার খোঁজে বেরিয়ে দেখছে একটা ভেড়ার বাচ্চা জল খাচ্ছে, সে তাকে খেতে চায়, কিন্তু সেই খেতে চাইবার কিছু যুক্তি খুঁজে বার করার চেষ্টা করছে। তুই কেন জল খেতে এসেছিস, কেন তুই আমার জল এটো করে দিচ্ছিস, ইত্যাদি। কারণ সে গল্প সবার জানা। সেই হিংস্র নেকড়ে আজ আমাদের বাংলাতে, রক্ত, মাংস, হাড়, মজ্জার লোভে সে আজ যে কোনো অজুহাতে বাংলা দখল করতে চায়। একের পর এক নতুন নখ দাঁত বার করে মোদি অ্যান্ড কোম্পানি আসলে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বিজেপি খুব ভালো করে জানে যে স্বাভাবিক নিয়ম রীতি নীতি মেনে এ রাজ্যে তাদের জেতা সম্ভব নয়। তার প্রথম কারণ হলো এ রাজ্যের 34% সংখ্যালঘু মানুষের ভোট তারা চান না, আর চাইবেনই বা কি করে? 294টা আসনে এই বিজেপি একজন সংখ্যালঘু প্রার্থী খুঁজে দাঁড় করাতে পারেনি। অন্যদিকে এই রাজ্যের এক বিশাল অসাম্প্রদায়িক ঐতিহ্য, এ রাজ্যের সংস্কৃতি, এবং বিজেপি এটাও ভালো করে জানে যে এবারে যদি বিজেপি না জেতে, যদি তারা না জেতে, তাহলে এরপরে আর এই দরজা খুলবে না। ওনাদের পয়সায় চলে এক ইউটিউব, তার নাকি এক সাংবাদিক, তিনি এই কথা বলেছেন। এবারে না পারলে আর কোনোদিনই পারবে না, ঠিকই বুঝেছেন। তাই এবারে বিজেপিকে বাংলা দখল করতে হবে। দখল করতে হবে। বাংলার নির্বাচন এই মুহূর্তে বিজেপির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাকে দেশের সংবিধানের খোল নলছে পাল্টে দেওয়ার জন্য 14তম রাজ্যের দখল নিতে হবে। আর সামনে যে নির্বাচন আছে সেখানে সে তামিলনাড়ুতে ডিস্ট্যান্ট থার্ড, কেরালাতেও তাই। কাজেই তাকে পেতে হবে বাংলা, দেশের সংবিধান থেকে সেকুলার সমাজতান্ত্রিক শব্দগুলোকে সরানোর জন্য, দেশের জাতীয় সঙ্গীত বদলানোর জন্য, পারলে দেশের জাতীয় পতাকা বদলানোর জন্য। আজ থেকে 60-70 বছর আগেও এই কথাগুলো পাগলেও বলতো না। 30-35 বছর আগে থেকে কিছু উন্মাদ বলা শুরু করেছিল, এখন প্রকাশ্যে দাবি উঠছে, সংসদে আলোচনা হচ্ছে। কাজে এসব চলবে। আর এই অভীষ্ট হিন্দু রাষ্ট্রের কাঠামো খাড়া করার জন্য বিজেপির দরকার বাংলার মসনদ। এমনি এমনি বিজেপি RSS এর সবটা শক্তি এই বাংলা দখলের কাজে নামেনি। বিভিন্ন ধার থেকে এই কাজ চলছে, খুব সূক্ষ্মভাবে, খুব মোটা দাগের কাজে কমবে এই লক্ষ্য পূরণের চেষ্টা চলছে নানানভাবে। 2019 থেকে বিজেপি বাংলা বিজয়ের গন্ধ পেয়েছিল। বামেদের 27% ভোট যখন ফুটকি লাগিয়ে রামেদের দিকে গিয়েছিল, ঠিক তখন থেকে এই খোয়াব নামার শুরুয়াত। বিজেপি বুঝেছিল বাংলা দখল করা সম্ভব, কারণ তার আগে বিজেপির কোর ভোট 10-11-র মধ্যেই ঘোরাফেরা করেছে। কখনো কমে গেছে, কখনো সামান্য বেড়েছে। 2011 বিধানসভায় প্রায় 4.1%, 2014 লোকসভায় প্রায়
17% উল্লেখযোগ্য বৃদ্ধি। 2016-তে বিধানসভায় প্রায় 10.2%, 19-এর লোকসভায় প্রায় 40%, সর্বাধিক ভোট শতাংশ এটা, এবং 18টা আসন জয়। 2011 বিধানসভা প্রায় 38.13%, 24 সালে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল ওই 38.73%। তারা তাদের উচ্চতা জেনে ছুঁয়েছিল 2019-এ, আর তারপর থেকে তাদের ভোট শতাংশ কমেছে। কেন? তার প্রথম কারণ হলো 2019-এর আগে আমাদের বাংলায় বিজেপি ক্ষমতায় এসে যাবে এই ধারণাটাই মানুষের মাথায় ছিল না। হঠাৎ এক ঝটকায় নিপীড়িত বামেদের ভোট ফুটকি লাগিয়ে রামেদের দিকে চলে গিয়ে সেই সম্ভাবনাকে আমাদের সামনে তুলে এনেছিল। বিজেপিও বুঝতে পেরেছিল যে তারা ক্ষমতা দখল করতে পারে, আর বাংলার মানুষ বুঝতে পারলো তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে বিজেপি একমাত্র বিজেপি ক্ষমতায় বসবে। এটাই বাস্তব, এটা বলার মধ্যে কোনো আলাদা কিছু নেই। কে বসবে? এক থেকে উঠে বামেরা? সম্ভব নেই। এই নতুন দিশা বাংলার রাজনৈতিক মানচিত্রে নতুন আলোড়ন এনেছে। এক সংখ্যালঘুরা যারা এতদিন অন্তত বাংলাতে এই বিজেপি নিয়ে চিন্তিত ছিলেন না, তাদের মাথায় একটা নতুন আশঙ্কা জন্ম নিয়েছে, বিজেপি আসতে পারে, এবং ইতিমধ্যে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে। বাংলার মুসলমান সমাজ কেবল 2002-এর গুজরাট রায়টের কথাই নয়, তারা চোখের সামনে যোগীকে দেখছে, বুলডোজার সংস্কৃতি দেখছে। অসম দেখছেন, মহারাষ্ট্র দেখছেন গোরক্ষা বাহিনীদের পিটিয়ে মারা। শুনছেন এ রাজ্যেও সেই একই রণহুঙ্কার। হিন্দি বা উর্দুভাষী মুসলমানেরাও তাদের ভাই বেরাদারদের কাছ থেকে খবর পাচ্ছেন যোগী রাজ্যের এনকাউন্টার হওয়া ক্রিমিনালদের 89% মুসলমান। খবর পাচ্ছেন স্থানীয় যে প্রশাসন উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে সাফ জানিয়ে দিয়েছে ন্যূনতম প্রতিবাদের পরেই বুলডোজার হাজির হবে। একটা মিছিল হলে বুলডোজার হাজির হবে। এ রাজ্যে বাঙালি মুসলমানেরা শুনেছেন রাতারাতি গ্রাম ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, প্রকাশ্যেই হুমকি আসছে, হুমকি দিচ্ছেন বিধানসভার বিরোধী দলনেতা, যিনি সাফ জানিয়ে দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ সব চলবে না। ওই যারা আমাদের ভোট দেয় না তাদের ভোট আমরা চাই না, এর থেকে বেশি পরিষ্কার করে কী বা বলা যায়? কাজেই 2019-এর পর থেকে ওই সংখ্যালঘু ভোট একজোট হয়েছে। এরকম এক আবহে এসআইআর হবে, শুরু হলো, খসড়া তালিকা বের হলো। অন্য কিছু রাজ্যে একই সঙ্গে চলছিল লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমাদের এখানে 60 লক্ষ নাম কাটা যাবার পরে নতুন করে বিষয়টাকে আনা হলো আলাদা করে, আর সেই তালিকাতে আবার 60 লক্ষ মানুষ বাদ পড়লেন, এবং 80% তাদের মধ্যে মুসলমান মানুষজনের নাম। সেটাই একটা বিরাট অযৌক্তিক ব্যাপার। কি করে হবে? যাদের আসল সংখ্যাই আদতে 30-34%, তারা কি করে 80% হয়ে যাবে? কিন্তু হলো। ওদিকে প্রথম খসড়াতে যাদের নাম বাদ পড়েছিল তাদের অনেকে আপিল করেছেন, সেই সংখ্যাটাও কম বেশি 6-7 লক্ষ। তাদের কি হলো এখনো জানা নেই। প্রথম পর্যায়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকাতে বাদ পড়াদের সংখ্যা এখনো আমাদের জানাই নেই। 60 লক্ষ ভোটার যাদের 2002-এর নাম ছিল, তাদের 29 লক্ষের নাম নাকি বিচার হয়ে গেছে, কিন্তু তাদের মধ্যে কতজনের নাম আছে কতজনের নেই কেউ জানে না। এখানকার যিনি আছেন নির্বাচন কমিশনার, তিনি বলেছেন এটা আমার কাজ নয়। কোনটা যে তার কাজ কেউ জানে না। একটা সূত্র বলছে 40% নাম কাটা গেছে, তার মানে প্রায় 11 লক্ষ। বলা হচ্ছে এনারা এখনই নাকি আপিল করতে পারবেন। কবে সেই আপিলের শুনানি হবে? তারা কি আদৌ ভোট দিতে পারবে? জানা নেই। কিন্তু রাজ্য জুড়ে আসলি ভোটার খুঁজে বার করার নামে একপাল হিংস্র নেকড়েকে ছেড়ে দেওয়া হয়েছে। ভোট এসে গেছে ঘাড়ের ওপরে, এখন ভোট নিয়ে ব্যস্ত রাজনৈতিক দল, আর একবারও বলছেন না যে এই বিরাট সংখ্যার বৈধ ভোটারদের বাদ দিয়ে কেন নির্বাচন হবে। এরই মধ্যে ঢুকে গেছে আধা সামরিক বাহিনী, রুট মার্চ করছে, চারিদিকে এক যুদ্ধের আবহ। এ অবশ্য আমরা আগেও দেখেছি তো শীতলকুচির গুলি চালনা, দেখেছি তো আমাদের ট্যাক্সের পয়সায় কেনা বন্দুকের গুলিতে নিথর হয়ে পড়ে থাকা আমাদেরই সহনাগরিকদের লাশ। কিন্তু এবারে আরো সতর্ক সেই ব্যবস্থা, একেবারে সার্কুলার দিয়ে বলা হয়েছে এবারে সেসব কিছু হলে ওই আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। সে ওনারা গুলি চালান বা ধর্ষণই করুন, অভিযোগ করা যাবে না। ব্যবস্থা একদম পাকাপোক্ত করে মাঠে নেমেছে মোদি অ্যান্ড কোম্পানি। কিন্তু নীল রঙের গামলায় পড়ে নিজের ভুল পাল্টিয়ে শিয়াল রাজা বৃষ্টিতে ভিজে নিজের চেহারা মেলে ধরেই তার নাঙ্গা চেহারাটা প্রত্যেকের সামনে এসে দাঁড়ায়।
ঠিক তেমনি বিজেপি দপ্তর থেকে নির্বাচন কমিশন কাজ করছিল, তো নিজেদের স্ট্যাম্প দেবার বদলে বিজেপি স্ট্যাম্প দিয়ে ফেলেছে, মানে হুক্কা হুয়া বলে ডেকে উঠেছে মাঝরাতে, জেনে ফেলেছে গ্রামের লোক। আর তারপরে সেই নীলবর্ণ শিয়ালকে সেদিন বাঁশ পেটা করে মেরে ফেলেছিল গ্রামের মানুষজন। নির্বাচন কমিশনকে কি করা হবে? এতটা নির্লজ্জ কি করে হতে পারে? পারে, কারণ এই আরএসএস বিজেপির কুষ্টিতে গণতন্ত্র বলে কথাটাই নেই। কতটা নির্লজ্জ হলে নির্বাচন কমিশনের চিঠিতে বিজেপির স্টাম্প দেওয়া হয়, আর কতটা নির্লজ্জ হলে সেটাকে একটা ক্ল্যারিক্যাল মিস্টেক বলে দায় কাটানোর চেষ্টা করা হয়। পাড়ার ক্লাবেও যে ভুল হবে না, হওয়ার কথা নয়, সেই ভুল হচ্ছে নির্বাচন কমিশনে। আর এরা আবার দেশের মানুষের লজিক্যাল ডিসক্রিপেন্সি বার করতে বেরিয়েছে। সেই নির্বাচন কমিশন এই রাজ্যে নির্বাচন ঘোষণার পর থেকে এমন একটা ভাবসাব দেখাচ্ছেন যে মনে হতে বাধ্য যে এই রাজ্যে কোনো নির্বাচিত সরকারই নেই, রাষ্ট্রপতি শাসনের রাজ্য চলছে। মনে আছে আরজি করের কথা? কে সুরক্ষা দেখবে? আরজি করের ডাক্তার, রোগীদের। কেন? সিআরপিএফ। এখানকার পুলিশ তো সুরক্ষাই দিতে পারে না, এখানকার পুলিশ তো কোনো ব্যবস্থাই করতে পারে না। হ্যাঁ, আমাদের ট্যাক্সের পয়সাতে তাদের খাওয়া থাকার ব্যবস্থা হলো, তারা নাকি সুরক্ষার সব বিষয়গুলো নিয়মিত চেক করবেন, দেখবেন। একজন লিফটে চাপা পড়ে মারা গেলেন, অমনি প্রশ্ন রাজ্য সরকার কি করছেন? একজনও জিজ্ঞেস করছে না ওই ধর্মের ষাঁড়েরা কি করছে। নির্বাচন কমিশন সেদিন মাঝরাতেই চিফ সেক্রেটারি আর স্বরাষ্ট্র সচিব, হোম সেক্রেটারিকে সরিয়ে দিলেন। কেন? সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। তারপরের দিনে সরানো হলো পুলিশ কমিশনার থেকে একগুচ্ছ আইপিএস আইএএস অফিসারদের, কেউ এসপি, কেউ ডিএম, কেউ এডিএম, কেউ ডিএসপি, তাদের সরানো চলছে। থানার বড়বাবুদের, তাদেরও সরানো চলছে। সেসব জায়গায় বসানো হচ্ছে কাদের? সেই তাদেরকে যারা নাকি নিরপেক্ষ ভোট করাবেন। ওনারা জানেন, ওনারা ওই দিল্লি থেকে বসে বসেই জানেন কারা কারা নিরপেক্ষ ভোট করাবেন, তার লিস্ট ওনাদের কাছে আছে। তো একটা তথ্য দিই, 2019-এ কলকাতার পুলিশ কমিশনারকে সরানো হয়েছিল। কেন? কেন আবার? ওই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে। তো কাকে আনা হয়েছিল? আনা হয়েছিল রাজেশ কুমারকে। 50 দিন ধরে তিনি সেই নিরপেক্ষ পুলিশ কমিশনার, যিনি ভোটের যে দেখরেখ তিনিই করেছিলেন। ভোট শেষ হবার পরে তাকে বিদায় করা হয়েছিল। তিনি এখন কোথায়? তিনি এবারে জগদ্দলে বিজেপির প্রার্থী। কি নিরপেক্ষ ভাব? কাদেরকে ওখানে দিল্লিতে বসে বসে কাদের লিস্ট তৈরি হয়, কি কি উঠতাই না। ইনি হলেন সেই নিরপেক্ষ পুলিশ অফিসার যাকে তখন বসানো হয়েছিল কমিশনারের পদে, আজ বসানো হয়েছে বিজেপির প্রার্থী। এটাই হলো নিরপেক্ষতা, জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা, নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা। এবং এতেও স্বস্তিতে নেই জ্ঞানেশ কুমার, কেননা এখনো বেশিরভাগ সমীক্ষা বলছে তৃণমূলই জিতছে। তাই সার্কুলারের পর সার্কুলার এবারে জানানো হয়েছে যে প্রিসাইডিং অফিসার হিসেবে হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী, না হলে পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর কর্মচারীদের প্রিসাইডিং অফিসার করতে হবে। মানেটা কি? মানে হলো একজন রাজ্য সরকারি কলেজের অধ্যাপক, একজন রেভিনিউ বিভাগের অফিসার, রেলের একজন করণিকের তলায় ফার্স্ট পোলিং অফিসার হয়ে কাজ করবেন। হ্যাঁ, তাই তো দাঁড়াচ্ছে। কেন? কারণ ওনারা মনে করেন রাজ্যের প্রতিটি রাজ্য সরকারি কর্মচারী আসলে তৃণমূল সমর্থক, তাই তাদের ওপরে দায়িত্ব দেওয়া যাবে না। 73 জন রিটার্নিং অফিসারকে বদল করা হয়েছে মাত্র গতকাল। এক অরাজক অবস্থা তৈরি করা হচ্ছে। আর আপনি যদি সেই অরাজক অবস্থার বিরুদ্ধে আজ রাস্তায় নেমে প্রতিবাদ করেন, তাহলে সিআরপিএফ বেদম ঠ্যাঙালে, গুলি করে মারলেও তাদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। আর মহামান্য চিফ ইলেকশন কমিশনারকে তো কবেই ইনডেমনিটি দেওয়া হয়েছে, এখন নয়, এমনকি অবসরের পরেও তার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না। তিনি হলেন সেই পবিত্র গাভী যাকে কখনোই মারা যাবে না। মানে খুব পরিষ্কার, বিজেপি তাদের মন মর্জি মতন ভোটার তালিকা বানাবে, যাকে ইচ্ছে রাখবে, যাকে ইচ্ছে বাদ দেবে। তার জন্য প্রভুভক্ত এক নির্বাচন কমিশন তারা বানিয়েছে। তারা নির্বাচিত রাজ্য সরকারকে ঠুঁটো জগন্নাথ বানিয়ে প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়ে নেবে, তাদের যেমন খুশি তেমন পদ্ধতিতে নির্বাচন করবে। এবং এ তো সবে কলির সন্ধে। এরপর শুরু হবে প্রচার। টাকা পয়সা থেকে প্রতিটা আচরণবিধির জালে থাকবেন বিরোধীরা, আর খোলা ষাঁড়ের মতো রাস্তায় ঘুরে বেড়াবে বিজেপি প্রার্থী আর নেতারা। তাদের প্রচারকরা এসে বলবেন 1 ছোবলে লাশ করে দেব। নির্বাচন কমিশন বলবেন উনি তো ফিল্মের ডায়লগ বলছিলেন।
প্রধানমন্ত্রী এসে বলবেন এবারে মমতা দিদি জিতে গেলে হিন্দু ভাই বোনদের সিঁদুর মুছে যাবে, উনি আবার সিঁদুর নিয়ে, আরো স্পেসিফিক্যালি অন্য মহিলাদের সিঁদুর নিয়ে বেশি চিন্তিত থাকেন। নিজের স্ত্রীকে তো কবেই ত্যাগ করেছেন, সেই কবে, এখন হাততালি দিয়ে দিন কাটে। কিন্তু ওনার এই সাম্প্রদায়িক মন্তব্য কানেও যাবে না নির্বাচন কমিশনের। নির্বাচনের দিনে সেসব কায়দাবাজি রগড় আমরা অনেক দেখেছি, আবার দেখব। এর পরেও জিতে গেলে সেই সরকারকে তার প্রাপ্য টাকা দেবে না, সেই সরকারকে প্রতি পদে পদে সিবিআই আর ইডি পাঠিয়ে উত্ত্যক্ত করবে, নির্বাচিত রাজ্য সরকারকে কাজ করতে দেবে না। এ এক খুল্লা যুদ্ধ ঘোষণা। হ্যাঁ, বর্গীর হানা চলছে আমাদের বাংলাতে, সেই হানাদারি চলছে গোটা ভারতে। এটা নির্বাচনের বিষয় নয়, হানাদারি চলছে গোটা ভারতে। আর ভারতের মানুষজনের দুর্ভাগ্য যে বিরোধী দলের নেতাদের মাথাতে সেটা ঢুকছেই না, যে তাদের বিভাজনকে কাজে লাগিয়ে দেশের গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক কাঠামোকে টুকরো টুকরো করছে এই বিজেপি আর আরএসএস। আজ বাংলায় সেই হানাদারির মুখে দাঁড়িয়ে যারা এখনো ভাবছেন এই সুযোগে তৃণমূল সরে গেলে তাদের জায়গা হয়ে যাবে, তারা আবার গদিতে ফিরে আসবে, তাদের জন্য আমার করুণা হয়। একেবারেই তাই। এই দেওয়ালটাই শেষ দেওয়াল, এই দেওয়াল ভাঙলে কিচ্ছু পড়ে থাকবে না। হ্যাঁ, এটাই সেই পলাশির প্রান্তর। আমরা এসে দাঁড়িয়েছি আবার ইতিহাসের সেই সন্ধিক্ষণে। আরএসএস বিজেপি সংবিধানের ষষ্ঠী পুজো করে দেশের ফেডারেল স্ট্রাকচারকে ভেঙে চুরমার করে এক কেন্দ্রীয় ব্যবস্থা গড়ে তুলতে চায়, সংবিধানকে বদলাতে চায়, দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোকে চুরমার করতে চায়। ওরা বাংলাকে ভাতে মারতে চায়, পাতে মারতে চায়। এগুলো মাথায় রেখে বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। আজ যদি আপনি এই বর্গীর হানাদারি রুখতে না পারেন, তাহলে কাল এই বর্গী আপনার কেবল ভাত নয়, আপনার ভাষা, আপনার সংস্কৃতি সব কিছু কেড়ে আপনাকে নিঃস্ব করে দেবে। হ্যাঁ, ভাবুন, খুব জরুরি এটা। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।